সালটা 1901, যখন রানী ভিক্টোরিয়া মারা গেলেন, তখন লর্ড কার্জন একটি ঘোষণা দ্বারা বললেন যে ভারতে তার স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা দরকার, আর সেইটাই এখন আপনাদের সামনে। এশিয়াটিক সোসাইটিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা প্রথম জানালেন। কার্জন এটাকে তার রাজকীয় কর্তব্য বলে মনে করলেন। তখন ভারতের রাজধানী ছিল কলকাতা, আর কলকাতার বুকে প্রায় 64 একর অঞ্চল জুড়ে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল স্মৃতিসৌধ স্থাপনা করা হলো। বাঙালি এবং ভারতীয় অভিজাতরা দু হাত ভরে চাঁদা দিলেন ভাইসরয় কার্জনকে সৌধ নির্মাণের জন্য। আসুন আজকে আমরা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পূর্ণটা ঘুরে বেড়াই এবং তার সাথে সাথে ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্মৃতিসৌধ প্রতিটি কণা দর্শন করব, তার সাথে এর ইতিহাস, স্থাপত্য ও শিল্পকলা সম্পর্কে আপনাদের বেশ কিছু তথ্যচিত্র তুলে ধরব। সঙ্গে রয়েছি আমি প্রভাত, আর আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের তরফ থেকে আজকে নতুন একটি উপস্থাপনা। আসুন আমরা জেনে নিই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আপনি যাবেন কিভাবে, টিকিট মূল্য কত, কবে কি খোলা থাকে ইত্যাদি বিভিন্ন তথ্য। হাওড়া, শিয়ালদা, সাঁতরাগাছি থেকে বাস নিয়ে আপনি চলে আসতে পারেন ভিক্টোরিয়া, আর এখানকার নিকটবর্তী মেট্রো স্টেশন হচ্ছে ময়দান। টিকিট মূল্য সম্পর্কে এবার জানা যাক। আপনি যদি বাগানে ঘুরতে চান তবে আপনাকে দিতে হবে 20 টাকা, আর যদি আপনি সংগ্রহশালাও ঘুরতে চান তবে আপনাকে দিতে হবে 30 টাকা। তাছাড়া সার্ক অন্তর্ভুক্ত দেশ এবং বিদেশি নাগরিকদের জন্য আছে অন্য মূল্যের টিকিটের ব্যবস্থা। সম্পূর্ণ তথ্যটি আপনাদের দেখানো হলো, আপনারা প্রয়োজন মনে করলে পজ করে দেখে নিতে পারেন। এবার টিকিট তো কাটা হয়ে গেল, চলুন আমরা টিকিট এন্ট্রি করে এবার ভেতরের দিকে প্রবেশ করব। ভিডিওটা যখন আপনাদের জন্য তৈরি করছি তখন কিছুটা দ্বিধাগ্রস্ত এই ভেবে যে আপনাদের কেমন লাগবে, কারণ ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিডিও দেখলে আপনারা হয়তো অনেকেই ভাববেন এ তো আমাদের জানা বিষয়, কিন্তু না বন্ধু, যেসব তথ্যচিত্র আজ আপনাদের সামনে উপস্থাপন করব তা সবটা জানলে আপনার অবশ্যই ভালো লাগবে, তা হলপ করে বলতে পারি। তা চলুন আর কথা না বাড়িয়ে এবার টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করা যাক। আজকে যে স্মৃতিসৌধ আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি তা তৈরি করতে তখনকার দিনে ডাক পড়েছিল ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসের প্রেসিডেন্ট স্যার উইলিয়াম ইমারসনের। শুধু স্থাপত্যের কাঠামোই নয়, অলঙ্করণের মূল পরিকল্পনাটাও তৈরি করলেন তিনি। গম্বুজসহ মূর্তির কিছু কাজ করিয়ে আনা হয়েছিল ইতালি থেকে। গম্বুজের মাথায় থাকবে একটা 3 টন ওজনের 16 ফুট উচ্চতার ঘূর্ণয়মান পরী। স্যার ইমারসনের পরিকল্পনাকে বাস্তব রূপ দেবেন কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি। কিন্তু ইমারসনের পরিকল্পনা অনুযায়ী ঠিকমতো কাজ হচ্ছে কিনা তার তত্ত্বাবধান করবেন সুপারিনটেন্ডেন্ট আর্কিটেক্ট ভিজি ওয়াচ। এই পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু এত বড় স্মৃতিসৌধ নির্মাণ হচ্ছে, তার একটা আনুষ্ঠানিক উদ্বোধন করা তো দরকার। কিন্তু সেই সময় চলছিল বঙ্গভঙ্গ নিয়ে কার্জন এতটাই ব্যস্ত ছিলেন, তাই হয়তো তিনি সৌধটি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন 1906-এর 4 জানুয়ারি। কাকে দিয়ে উদ্বোধন করিয়েছিল জানেন? রানী ভিক্টোরিয়ার নাতি প্রিন্স অফ ওয়েলসকে দিয়ে, যিনি পরে রাজা পঞ্চম জর্জ হন। সৌধটি তৈরি করা হয় সাদা মার্বেল পাথর দিয়ে। যোধপুর রাজ্যের মাকরান থেকে রাশি রাশি দামি মার্বেল পাথর আনা হয়। এই মার্বেল আগ্রার তাজমহল তৈরিতেও কাজে লাগানো হয়েছিল। মার্বেলের এই সৌধটিকে সাধারণ মানুষ ব্রিটিশের তাজ অনুকরণ বলেই মনে করেন। এত বড় কাজ দ্রুত সারবার পরিকল্পনা থাকলেও মার্টিন অ্যান্ড কোম্পানির সময় লেগেছিল 15 বছর। অবশেষে স্মৃতিসৌধটি জনসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হয় 1921 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর। চতুর্দিকে সাজানো বাগান, বর্তমান যার নাম মোহরকুঞ্জ, দিয়ে মোড়া। সৌন্দর্য বৃদ্ধির জন্য ছোট ছোট পুকুরের সৃষ্টি ইত্যাদি সবকিছু নিয়েই স্মৃতিসৌধটি কলকাতা তথা দেশের অনন্য সম্পদ। এর সৌন্দর্যের মায়াবী হাতছানি সহজেই দৃষ্টি আকর্ষণ করে দর্শনার্থীদের। 1988-তে টিস্কোর সহায়তায় আলোক সম্পাদের প্রয়োগ সন্ধ্যার ভিক্টোরিয়াকে আরও মোহময়ী ও চিত্তাকর্ষক করে তুলেছে।
চলুন এবার আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের অভ্যন্তরে প্রবেশ করি এবং দেখে নিই এখানকার অসাধারণ সব সংগ্রহগুলিকে। সৌধটির অভ্যন্তরে আছে অসম্ভব সুন্দর মুঘল চিত্রকলার নিদর্শন, ভাস্কর্যের নিদর্শন, পারস্য ও ভারতীয় পুঁথি, তেল এবং জল রঙের আঁকা ভারতবর্ষের নানান জায়গার দৃশ্যপট এবং ইউরোপীয় শিল্পীদের জীবনযাত্রা। 18, 19 এবং 20 শতকের বিভিন্ন পর্বে ভারত ইতিহাসের বিভিন্ন ধারায় যেসব ভারতীয় এবং ইউরোপীয়গণ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন তাদের মূর্তি এবং ছবি, শেষ মধ্যযুগ এবং পরবর্তী আধুনিক কালের যুদ্ধে ব্যবহৃত অস্ত্র শস্ত্র এবং ব্রিটিশ শাসন পর্বে ভারত ইতিহাসের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল দস্তাবেজ। শুধু তাই নয়, এই বৃহৎ সংগ্রহশালার অভ্যন্তরে আছে পলাশী যুদ্ধক্ষেত্র থেকে লর্ড ক্লাইভ যে একজোড়া ফরাসি বন্দুক নিয়ে এসেছিলেন সেগুলি। তেমনই আছে অষ্টাদশ শতকে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের জন্য এক বাঙালি কর্মকারের তৈরি বন্দুক, হায়দার আলী টিপু সুলতানের ব্যবহৃত তরবারি এবং মহারাজা রঞ্জিত সিং পাঞ্জাবের শিখ বাহিনীর কমান্ডারকে যে তরবারি উপহার দিয়েছিলেন তাও রাখা আছে এই সংগ্রহশালায়। এছাড়াও আছে বহু ইউরোপীয় চিত্রকরদের আঁকা ছবি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংগ্রহশালা এক অনবদ্য সংগ্রহশালা। যদি আপনি না যান তবে তার গুরুত্ব আপনি উপলব্ধি করতে পারবেন না। বিভিন্ন শিল্পীদের আঁকা তেল রং, জল রং, স্কেচ থেকে সমসাময়িক ভারতের অনেক দৃশ্যাবলীর হাল হকিকত জানা যায়। এই চিত্রকরদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কাকা ভাইপো টমাস এবং উইলিয়াম ড্যানিয়েল। চলুন এবার আপনারা বাইরে থেকে বিশাল গম্বুজ যে দেখতে পান ভিক্টোরিয়া মেমোরিয়ালের, সেই গম্বুজের অভ্যন্তর ভাগে একটু ঘুরে দেখে নিন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের অভ্যন্তরে অর্থাৎ সংগ্রহশালায় প্রতি মাসে একটি নির্দিষ্ট করে অবজেক্ট বা শিল্পবস্তু প্রদর্শন করা হয়। যেমন এই মাসে গুরু তেগ বাহাদুরের একটি ছবি প্রদর্শন করা হয়েছে। এই দেখুন, এই কামানটার কথাই এর আগে বলছিলাম। আপনাদের বললাম না যে পলাশীর যুদ্ধক্ষেত্রে লর্ড ক্লাইভ একজোড়া ফরাসি বন্দুক নিয়ে এসেছিলেন, তার মধ্যে এটি একটি। এনার কথা তো আমরা সবাই জানি। ইনি হলেন ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা লর্ড ক্লাইভ। এনার জন্য আমরা অনেক যাতনা, অনেক যন্ত্রণা সহ্য যেমন করেছি, আবার তেমন অনেক কিছু পেয়েওছি। 1757 সাল 23শে জুন পলাশীর সেই যুদ্ধক্ষেত্রের মডেল দেখছেন আপনারা, যেখানে প্রথম ভারতীয়রা ব্রিটিশদের মুখোমুখি সংগ্রামে লিপ্ত হল। টিপু সুলতান, রঞ্জিত সিং প্রমুখদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র দেখে চলুন এবার আপনারা দেখে নিন শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ এক প্রদর্শনী। অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পী জীবনের সাময়িক এই প্রদর্শনী দেখার পর নদিয়া বা কৃষ্ণনগরের জমিদার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের একটি কামান দেখুন। এই কামানটির সৌন্দর্য যে কোনো মানুষের মনেই বিস্ময়ের উদ্রেক করে। শুধুই কি এইসব, তাছাড়াও এখানে রয়েছে ভারত ইতিহাসের ব্রিটিশ পর্বের অসংখ্য সন্ধি, সনদ, প্রস্তাব, সরকারি বা আধা সরকারি মূল্যবান চিঠিপত্রের সম্ভার। চলুন এবার ওপর থেকে ঘুরে আসা যাক। ওপরে বিপ্লবী ভারত সম্পর্কে বিভিন্ন উপস্থাপন রয়েছে, তা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই একটা লম্বা লন পাবেন, যেখানে দাঁড়িয়ে ওপর থেকে সামনের সুন্দর বাগানটা দেখতে বেশ ভালো লাগবে আপনার। বিপ্লবী ভারত গ্যালারিতে আপনি দেখতে পাবেন ভারতের মহান স্বাধীনতা সংগ্রামীদের জাতীয়তাবাদী সংগ্রামের নানান তথ্যচিত্র, যেমন ধরুন বিরসা মুন্ডার সাঁওতাল বিদ্রোহ, মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, বিপ্লবী বিনয় বাদল দীনেশের ঘটনা থেকে শুরু করে বজবজের কুমাগাতা মারুর ঘটনাবলী ইত্যাদি।
এইসব ঘুরে ঘুরে দেখতে দেখতে উপভোগ করুন ভারত তথা বাংলার ও বাঙালি জাতির জাতীয়তাবাদী পরাক্রম সব ঘটনাগুলোকে। দেখা হলে ঠিক যেখান দিয়ে উঠেছিলেন তার বিপরীত দিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে বাইরে বেরোন এবং বাইরের দৃশ্য উপভোগ করুন। শতাব্দী প্রাচীন এই বিশাল স্মৃতিসৌধ এবং তার সংগ্রহ দেখতে দেখতে ধরুন আপনি একটু ওয়াশরুমে যেতে চান, কিংবা ধরুন আপনার একটু পানীয় জলের প্রয়োজন, অথবা ধরুন কোনো অফিসিয়ালি কাজে এসেছেন আপনি, তার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে যাবেন। এই সমস্ত কিছু পেয়ে যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইস্টার্ন গেটের কাছে এই দিকে। সারাদিনের মায়াবী রূপ দেখার পর আপনি যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চান, তার জন্য কি কি করতে হবে, কখন হয় সেই শো, টিকিট মূল্যই বা কত ইত্যাদি সব তথ্য চলুন এবার দেখে নেওয়া যাক। আপনাকে ইস্টার্ন গেটে যেতে হবে, মানে ওই বিড়লা প্ল্যানেটোরিয়ামের মেন গেটের ঠিক বিপরীত দিকে। একটু হাঁটলেই আপনি টিকিট কাউন্টার পেয়ে যাবেন। জনপ্রতি 100 টাকার টিকিট কাটতে হবে আপনাকে কাউন্টার থেকে। 6:30 থেকে শো স্টার্ট হবে। আপনাকে ঢুকতে দেবে 6:15 মিনিটে। টিকিটটা একবার দেখে নিন। 3 বছর পর্যন্ত বাচ্চার টিকিট না লাগলেও সিট কিন্তু পাবেন না। আপনিও যদি আমার মতো তাড়াতাড়ি টিকিট কেটে ফেলেন, তবে সামনের পাপড়ি চাট, কফি ইত্যাদি দোকান থেকে কিছু খেয়ে টাইম কাটিয়ে একটু পেট পুজো করে নিতে পারেন। তারপর ভিতরে টিকিট এন্ট্রি করে দ্রুত হাঁটুন। সামনের চেয়ারে বসে পুরো শোটা উপভোগ করতে হবে তো আপনাকে। এরপর একটা চেয়ারে বসে কলকাতা দ্য সিটি অফ জয় নামক এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা সম্পূর্ণ উপভোগ করুন। From my spot on this dome, there's so much I can see. All those tales I'll tell you now. Ready? 1, 2, 3. Once it was Potachitra, now they're making memes. My age is 3 or 400, with 1,000 themes. But though the girl's a decent sort, who knows what she'll say or not. So I thought I'd come myself, we'll make a perfect team. Behold this character, ladies and gentlemen. He used to wander around the spot where all of you are sitting now. It's a long way from Jurassic Park to Park Street. If that's where you want to begin, it'll take a 52-episode serial to get to mobile phones. I suggest you start with the familiar black and white. How about this then, sir? A car speeds out of 38/2 Elgin Road on the night of January 16th, 1941 and drives straight into the Bengali soul. No, Netaji Subhash Chandra Bose was already a resident of Kolkata's soul. In the IFA Shield final, just imagine. The country is ruled by the British, and here's a team composed entirely of Indians beating a British team. 1911 shines brightly in Kolkata's history. Really? But the Indian capital was taken away to Delhi that same year, wasn't it? I was the capital for 139 years before that. Known as the second city of the empire, your place was just after London's. Oh, that was only for money. Thousands of cars, buses, trucks have been driving across it every single day, but not a dent anywhere. And I can never get over the fact that this is a bridge without a single screw. That explains why those who have a screw loose often climb to the top of the Howrah Bridge. Have you any idea the things I can see? Couples in love, people up to no good,
experimental art in the Academy of Fine Arts. All the money being blown up at the racecourse. Babu Nobokrishna Deb of Shobha Bajar, who donated large sums of money to set up madrasas, to build roads, to have musicians brought in from all over the country for elaborate concerts. He not only participated in the conspiracy against Siraj-ud-Dowla in the Battle of Plassey, but also organized a magnificent Durga Puja to commemorate the victory. This was the event which put the Durga Puja so prominently on our calendars. Bengal would not have fallen into British hands had Siraj-ud-Dowla not attacked me with a huge army in 1756. Monosha Mongol verses of 1495. Shabur Nurai Chaudhury's family were the zamindars of Calcutta well before the advent of the British. Ram Mohan Roy put an end to the practice of sati, but would he have succeeded without the assistance of Lord Bentinck? Bankim Chandra Chattopadhyay have written the first novel in Bangla. It was he who said, "Joto mot, toto poth." There are as many methods as there are viewpoints. He was the first Indian to get the Nobel. Oh, can you imagine? 6 Nobel laureates from one city, and in 5 different fields at that. In 1902, Ronald Ross won the Nobel Prize for Medicine. 1930, the Nobel for Physics went to C.V. Raman, who conducted his research in Kolkata for the Raman effect. In 1979, Mother Teresa got the Nobel Peace Prize, and in 1998, Amartya Sen for economics. And in 2019, Abhijit Banerjee was awarded the Nobel for work done in the area of alleviating global poverty. Bengal Renaissance, it was beyond belief. I get exhausted just thinking about all that Tagore's alone did. They stuffed 10 geniuses into each member of the family. Ray electrified both the East and the West equally. No wonder he got an Oscar for lifetime achievement in 1992. He had to accept it in his hospital bed. Jivanananda Das is as immortal as Rabindranath Tagore. Ritik Ghatak will live on as long as Satyajit Ray does. প্রায় 30 মিনিটের লাইট অ্যান্ড সাউন্ড শো আপনাদের দেখালাম মাত্র 5 মিনিটের মধ্যে। সম্পূর্ণটা উপভোগ করতে আপনাদের অবশ্যই যেতে হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।